সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা। তা পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি? এই যে হাতে দেখছিস, এইটা নিয়ে রেডি আছি, বিদেশে আসিস। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আমরা রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আমার বউটার কথা দিয়ে কই, আমরা রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবার অ্যাকশনে নেমেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে বসেই তারা শুরু করেছেন স্মরণকালের ঐতিহাসিক এক আন্দোলন, যার নাম দেওয়া হয়েছে রেমিটেন্স। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কিন্তু নিজের মুখেই বলেছে, রেমিটেন্স পাঠাবি না তোরা, দেশেও আসবি না তোরা, এভাবে কিন্তু বলেছে। সেই সাথে পলকও কিন্তু সাই দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সেই বিষয়গুলো আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে কিন্তু প্রবাসীরাও শেখ হাসিনার মুখের ওপর পাল্টা জবাব দিয়ে দিয়েছে এবং তীব্র নিন্দা জানিয়েছে। প্রিয় দর্শক, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত রূপে আপনারা সবকিছু দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখিয়ে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওতে কি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে এবার অ্যাকশনে নেমেছেন প্রবাসী বাংলাদেশিরা। বিদেশে বসেই তারা শুরু করেছেন স্মরণকালের ঐতিহাসিক এক আন্দোলন, যার নাম দেওয়া হয়েছে রেমিটেন্স শাটডাউন। বাংলাদেশের মতো রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকা শক্তি হচ্ছে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স, যার উপর ভিত্তি করেই সরকার টিকে থাকে। কাজেই কোটা আন্দোলনে নিরীহ মানুষের উপর অবর্ণনীয় নির্যাতনের প্রতিবাদ স্বরূপ প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কারণ রেমিটেন্সের মাধ্যমে বৈদেশিক মুদ্রা না এলে সরকারের পক্ষে দেশ চালানোই অসম্ভব হয়ে যাবে। রেমিটেন্স শাটডাউন ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রবাসীরা এক্ষেত্রে শ্রীলঙ্কার উদাহরণ তুলে ধরেছেন। সেখানে রাজাপাকসে পরিবারের দুর্নীতির সীমা ছাড়িয়ে যাওয়ার পর শ্রীলঙ্কান প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। এর কিছুদিনের মধ্যেই বৈদেশিক বাণিজ্য লেনদেন এবং ঋণ পরিশোধ করতে না পেরে সেখানকার সরকারের পতন ঘটে। পরবর্তীতে নতুন সরকার গঠিত হওয়ার পর সেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সেই শ্রীলঙ্কা পুনরায় স্বনির্ভর হয়ে ওঠে। শ্রীলঙ্কার ঘটনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসীরা শাটডাউন শুরু করার কয়েকদিনের মধ্যেই রেমিটেন্সের প্রবাহে ভয়াবহ ধস নেমেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি জুলাই মাসের প্রথমার্ধে প্রত্যেক দিন যেখানে প্রায় $8 কোটি রেমিটেন্স এসেছে, সেখানে কোটা আন্দোলন শুরু হওয়ার পর এক সপ্তাহেও $8 কোটি আসেনি। অর্থাৎ রেমিটেন্সের প্রবাহ 80 থেকে 90% কমে গেছে। এমনকি গতকাল রবিবার রেমিটেন্সের মাত্রা 0.70% নেমে এসেছে, যা আজকে আরও কমে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্সের এই ধস কিছুদিন অব্যাহত থাকলে সরকার বড় ধরনের বেকায়দায় পড়ে যাবে। শাটডাউনের কয়েকদিনেই পরিস্থিতি এত শোচনীয় আকার ধারণ করেছে যে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর জন্য বারবার প্রবাসীদের করজোড়ে অনুরোধ করছেন। রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে 6 মাস না পাঠান বা আপনারা যদি বৈধ পথে না পাঠান, এই ক্ষতিটা কার হবে? ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠিয়ে প্রবাসীরা দুটি উপায় অবলম্বন করছেন। যাদের টাকা পাঠানো একান্তই প্রয়োজন, তারা শুধুমাত্র প্রয়োজন পরিমাণ টাকা হুন্ডিতে পাঠিয়ে দিচ্ছেন। তবে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন তারা ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠাবেন, কিন্তু সেটা 3 থেকে 6 মাস পরে। কারণ ততদিন পর্যন্ত বৈদেশিক মুদ্রা না পেয়ে সরকারের একটা উচিত শিক্ষা হয়ে যাবে বলে তারা মনে করেন। এছাড়া বেশ কিছুদিন বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখে দিলে ততদিনে টাকার মান যেহেতু আরও কমে যাবে, ফলে তারা একই পরিমাণ মুদ্রা কয়েক মাস পর পাঠালে বাংলা টাকার ক্ষেত্রেও আরও ভালো রেট পাবেন। রেমিটেন্স শাটডাউনের এই ক্যাম্পেইনে কোটা আন্দোলনকারীদের উপর সরকারি নির্যাতন বড় ভূমিকা রাখলেও এর সাথে প্রবাসীদের মনের মধ্যে পুষে রাখা দীর্ঘদিনের ক্ষোভও যুক্ত হয়েছে। পাসপোর্ট বানানো থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত প্রত্যেকটা ধাপে ধাপে একজন প্রবাসী যে পরিমাণ হয়রানির শিকার হন, এয়ারপোর্টে প্রবাসীদের সাথে যেভাবে গরু ছাগলের মতো আচরণ করা হয়, যেভাবে হরহামেশা শত শত সিসি ক্যামেরার সামনেও প্রবাসীদের লাগেজ চুরি হয়, পৃথিবীর কোনো দেশে এমন নির্লজ্জ ঘটনার নজির নেই। বোদ্ধা মহল মনে করছেন, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে একটা উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। যেই প্রবাসীদের টাকার উপর দেশ দাঁড়িয়ে আছে, তাদের সাথে নিকৃষ্ট আচরণের প্রতিকার হিসেবে সর্বোত্তম উপায়টাই তারা বেছে নিয়েছে। সবকটা যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবার হালাইতেছি। হ্যাঁ,
কারবার ফেলে দিছি 50 ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশকে পাচ্ছি কারবার ফেলে দিছি লাগা হুন্ডিতে টাকা পাঠান। প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি, কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না। আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে, এমনি তো বাড়িতে কম মাধ্যমে ঠিক আছে, কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময়ে আমি ফোন দিয়েছি, দেওয়ার পরে যখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার, আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক না মুখে বিশ্বাস করো ভাই, ভিডিও বাড়ানি লাগি না, লাইকও লাগি না, সত্যি কথা আল্লাহর সাক্ষী একটা করাম। যখন শুনছি ভাই ভিতরটা বিশ্বাস খালি কথা বলার পরে আর ফোন দিতে আমি পারি না, দিতে পারি। প্রবাসীদের কোটাও নাই, প্রবাসীদের মেধাও নাই, আছে একটা বউ, এটারও 3 দিন যাবত কোনো খোঁজ নাই। 1 টাকাও যাবে না দেশে, আমাদের ভাইদের স্যাক্রিফাইস আমরা ভুলবো না। শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। আসসালামু আলাইকুম, আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, স্ক্রিনটা ফলো করেন। বাংলাদেশ ব্যাংক 25,000 কোটি টাকা ধার নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই, বাংলাদেশের ব্যাংকগুলোতে কোনো টাকা নেই, মানুষ টাকা উত্তোলন করতেছে, কেউ টাকা জমা দিচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, আল্লাহর ওয়াস্তে আপনারা 3টি মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন। আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন, বিজয় আমাদের আসবে। রেমিটেন্স যোদ্ধারা কোথায়? একটাবার দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে। বিশ্বাস করেন ভাই, বাড়িতে আজকে 2 দিন ধরে কথা বলতে পারি না, বাংলাদেশে নেট অফ করে দিছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন, আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে শপথ গ্রহণ করি, আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে কোনো লেনদেন করব না। মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে 3 মাস টাকা পাঠাবো না। বন্ধ থাকবে, আমাদের ব্যাংক বন্ধ থাক। টাকাটা পাঠাবো কিভাবে? টাকাটা পাঠাবো কিভাবে? দেশে ফোন দিতে পারি না, বিল নাম্বার দেওয়া যায় না, কিভাবে দিব? প্লিজ বন্ধ থাক বেগম। কয়ো বেড়ারা রুম গিয়া তাড়াতাড়ি রেডিও তেলে ব্যাংক যাইতে হইব, রেমিটেন্স পাঠাইতে হইব। ওই দেশের এক এমপি বলে বিকা যাইতেছে প্রবাসীদের কাছে যে ব্যাংক বলে 4 ঘন্টা খোলা রাখছে, ইন্টারনেট খোলা, রেমিটেন্স পাঠাইতে ব্যাংক গিয়া। আমার সুইদার ঘরের মামুদা রেমিটেন্স বলে বানাইতাম ব্যাংকের মাধ্যমে, 1 সপ্তাহ ধরে বাইক যোগাযোগ করতারি না, এমনি গাড়ির রোগ মুখ দিয়ে রয়েছে পরিবারের চিন্তায়। তারা কি বাচ্চা আছে না মরে গেছে? পাড়ামু সুইদার ঘরের মামুদা, আবদ্দার ঘরের আবদ্দা ব্যাংকটে পাড়ামু। ওই যে জঙ্গল দেখতেছ না, এই জঙ্গল নিয়ে আস্তায় ঘাসগুলি তোর নেশা তো হাঙ্গাই দিব, ভূতের ঘরের ভূত। হ্যাঁ আমার টেয়াদা কুট্টায় পরে, আমার টেয়াদা বন্দুক কিনে, আমার টেয়াদা গুল্লি কিনে, আবার আমার বউর মাঝে চালা। হ্যাঁ গো ব্যাংকে বলে টেয়া পাঠাতাম, আমার বাপের টেয়াদা আমি বিদেশ যাইছি। আমি সকল প্রবাসী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলি, আমরা এখন থেকে ব্যাংকে কোনো টাকা পাঠাবো না, কোনোভাবেই আমরা ব্যাংকে টাকা পাঠাবো না। সম্ভবত 3 দিন আগের একটা ভিডিওতে আমি রিজার্ভ পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি এই যে চলমান যে রেমিটেন্স বয়কটের ডাক এবং তার সাথে আদার ফ্যাক্টরস, এর মধ্যে আমাদের রপ্তানি আয়, আমাদের বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই আসার সম্ভাবনা, আমাদের ঋণ পাওয়া, এসব নিয়ে মোটা দাগে দেখানোর চেষ্টা করেছি যে সাম্প্রতিক যে বর্বরতা চালানো হয়েছে আন্দোলনকারী মানুষদের ওপরে, সেই বর্বরতা সরকারের জন্য একটা চরম বিপদ তৈরি করতে যাচ্ছে, যে বিপদটা দীর্ঘদিন থেকে সরকার সাফার করছে, প্রায় 2 বছর, এবং এমনি সরকারের ওই বিপদে চরমভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা আর অল্প কিছুদিনের মধ্যেই ছিল, সেটা আরো অনেক বেশি ত্বরান্বিত হয়ে যাবে। ডলার সংকটটায় সেটা প্রভাব ফেলবে এবং আমরা একমাত্র যে লাইফলাইন হওয়ার, বাকিগুলোতে আসলে সরকারের কোনো প্রবাবিলিটি ছিল না, নানা কারণে ওগুলো ব্যাখ্যা করে দিচ্ছি। রেমিটেন্স একটা লাইফলাইন হতে পারতো যদি রেমিটেন্স সরকার হাতে ঠিকঠাক মতো এসে পৌঁছতো। জনাব জুনায়েদ আহমেদ পলক হাত জোড় করে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে পাঠাতে বলেছিলেন। তার হাত জোড় করা, এরা একটু বোঝে টোঝে কম, মানে বাংলাদেশের মানুষজন এই সরকারের মন্ত্রী বা যে কেউ যদি কোনো অ্যাপিল করে, সেটা তাদেরকে আরো বেশি বিরক্ত করার কথা, তারা আরো উল্টোটা করার কথা, এবং সেই উল্টো ঘটনা ঘটেছে। এবং রেমিটেন্সের সাম্প্রতিক প্রভাব, সাম্প্রতিক অবস্থাটা আমরা একটু দেখি, তাতে বোঝা যাবে সরকারের জন্য বিপদ কত দ্রুত ঘনিয়ে আসছে। এখানে একটা স্ট্যাটিস্টিক্স এসছে সপ্তাহে সপ্তাহে, যখন বাংলাদেশ ব্যাংক তার রেমিটেন্সের পরিমাণ জানায়, এবার একটু দেরি করে হলেও জানিয়েছে। প্রথম আলো থেকে আমি পড়ছি, দেশে প্রবাসী আয় আসা গত সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। 21 থেকে 27 জুলাই 7 দিনে দেশে প্রবাসী আয় এসেছে মাত্র 13 কোটি 80 লাখ ডলার। তারপর যেটা হয়েছে 13 কোটি 80 লাখ এক সপ্তাহে যদি হয় 4 দিয়ে গুণ করে দিলে না, ব্যাপারটা এত সিম্পল না। এর মধ্যে 19 থেকে 23 জুলাই সময়ে সরকারি ছুটি ও সাধারণ ছুটির কারণে ব্যাংক বন্ধ ছিল। এছাড়া 5 দিন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং 10 দিন মোবাইল ইন্টারনেট সেবা ছিল না।
কারফিউ টারফিউ ছিল। আমরা একটু হিসাবটা বুঝি। 21 থেকে 27 জুলাই এর মধ্যে আসলে মানে 26-27 শুক্র শনি ছিল, ব্যাংক বন্ধ ছিল। আমরা দুটো দিনকে একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে 24-25 ব্যাংক খোলা ছিল। এক সপ্তাহ এর মধ্যে এর আগের সময়টা ব্যাংক মানে ইন্টারনেট বন্ধ ছিল, ব্যাংক বন্ধ ছিল, সবকিছু ছুটির মধ্যে ছিল, বাংলাদেশ ডিসকানেক্টেড ছিল, সব ধরলাম। কিন্তু একটা ঘটনা ঘটে, সেটা হলো এর মধ্যেও যদি মানি এক্সচেঞ্জ ফার্মগুলোতে মানে রেমিট্যান্স চলে যায়, সে তথ্য চলে আসে যে আপনি এটা পেয়েছেন, এটা হয়তো বাংলাদেশে এসে পৌঁছতে দেরি হয়, সেটা তারপর আপনি এই তথ্য পেয়ে যান। তারপর আমি আরো সহজ, ঠিক আছে অতটাও দরকার নেই, বাংলাদেশে এসে যে পৌঁছেছে সেই হিসাবটা দেখাই। গত মাসে বাংলাদেশ $2.5 বিলিয়ন কাছাকাছি রেমিট্যান্স পেয়েছে, যেটা অনেক উঁচু। আমরা এটাকে সরিয়ে রাখি, গ্রসলি সরকার সম্ভবত খুশি থাকবে $2 বিলিয়ন একটু বেশি যদি পায়, কারণ বহুদিন থেকে রেমিট্যান্স এই ডলারের আনস্টেবল প্রাইসেস কারণে, হুন্ডি বেড়ে যাওয়ার কারণে ডলারের মানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা কমে গিয়েছিল। 1.6575 এরকম বিলিয়ন ডলার আসছিল। সো $2 বিলিয়ন বেশি হলে সরকার খুশি। মানে গ্রসলি এর আগে আমরা গত মাসের কথা বলছি না, $7 কোটি মতো প্রতিদিন আসে। তাহলে আমরা খেয়াল করি 19 তারিখ থেকে সব বন্ধ ছিল, ইন্টারনেট বন্ধ ছিল, যোগাযোগ ছিল, তার মানে বিদেশিরা টাকা পাঠাতে পারছিলেন না। তাহলে কথা কি ছিল, এই সময়ের যে টাকা ছিল সেটা হুড়মুড় করে যখন ইন্টারনেট চালু হলো, ব্যাংক খুললো, হুড়মুড় করে বাংলাদেশে এসে হাজির হবে, উপস্থিত হবে। সো দুদিনে আপনি এমনি সাধারণ দিনের হিসাবেও $7 কোটি যদি হয়, $14 কোটি আসার কথা ছিল, আসে নাই। হুড়মুড় করে এখানে তাত্ত্বিকভাবে $20 কোটি এক একদিন আসার কথা ছিল, তাই না? কারণ তারা টাকাটা পাঠাতে পারেন নাই, এই যে গ্যাপ হলো, সুতরাং একসাথে অনেক টাকা আসবে। কিন্তু দেখা গেল অনেক কম এসছে, এবং এই লক্ষণটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বলেই এরকম নিউজ এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে। বাংলাদেশ ব্যাংক এখন বাড়তি দামে রেমিট্যান্স কেনার জন্য ব্যাংকগুলোকে ইনফর্মালি নির্দেশনা দিয়েছে। আপনি খুব স্বাভাবিকভাবে আপনি এটাকে ফর্মালি নির্দেশনা দিতে পারেন না, কিন্তু তারা বুঝতে পেরেছে যে এই ধরনের একটা ডিজাস্টার তাদের দিকে ধেয়ে আসছে। এর চাইতেও জরুরি কথা, আলামত কিন্তু মাঠে দেখা যাওয়া শুরু হয়েছে, এটা জরুরি। আপনি একটা বাজার বুঝবেন, একটা বাজার অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে কিনা। ডলারের বাজার আবার অনিশ্চয়তার দিকে যেতে শুরু করেছে, এবং এটা আরো অনেক অনিশ্চয়তার দিকে যাবে, এটা কারণ আছে। একদিনেই গতকালের খবর হচ্ছে $3.5 খোলা বাজারে ডলারের দাম বেড়ে গেছে একদিনে। সুতরাং সামনে কি হবে আমরা খুব ভালো মতো বুঝতে পারছি। একটা কথা মনে রাখতে হবে, এক হচ্ছে ডলার ঠিক মতো আসছে না, ব্যাংকিং চ্যানেলে ডলার পাঠাবেন না, এই ধরনের একটা ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন অনেকেই, ফলে ডলার ব্যাংকিং চ্যানেলে আসার পরিমাণ অনেক কমে যাবে। আগামী সপ্তাহে দেখলে আমরা খুব ক্লিয়ারলি বুঝবো, কারণ এখানে কোনো রকম ছুটি নাই এবং অন্যান্য যা যা পরিস্থিতি আছে সব আগের মতো হয়ে গেল, তাতে কি পরিমাণ আসে এবং আমরা নিশ্চিতভাবে বলে দিতে পারি, চোখ বন্ধ করে বলে দিতে পারি, এটা ভীষণ কম হবে। কারণ বাংলাদেশ ব্যাংক যখন বেশি দামে ডলার কেনার কথা বলে ব্যাংকে, তার মানে তারা জানে বিদেশে যে ফরেন এক্সচেঞ্জ, সেখানেও লোকজন গিয়ে আসলে ডলার পাঠানোর জন্য দেয় নাই তেমন কিছু, এবং এই তথ্য এখন ডলারের বাজারেও চলে গেছে, খোলা বাজারে, সেখানেও এটার দাম বেড়ে যাচ্ছে। ফলে কি দাঁড়াবে, আমাদের ডলারের চাহিদা প্রচুর থাকবে, কিন্তু বাজারে যথেষ্ট ডলার নাই, ব্যাংকিং চ্যানেলে ডলার আসবে না। যেন পলক না, উনি যদি ওনার মন্ত্রী পরিষদ নিয়ে একসাথে হাত জোড় করে দিয়ে আবেদন জানাতে থাকেন, তারপরও আমি ধারণা করি, আমি আমার ভিডিওর মধ্যে অনেকের ক্যাম্পেইন, অনেকের মন্তব্য দেখছি, তারা বলছেন যে তারা এটা পাঠাবেন না। ফলে এই জায়গায় খুব বেশি উন্নতি হবে না। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, ডলারের দাম আরো এখন দ্রুত আনস্টেবল হবে, হুন্ডি আরো বেশি এনকারেজড হবে। কারণ হলো, আমি আগে ভিডিওটাতে বলেছি এটার সাথে রিলেটেড, তাই আবারও বলছি, সেটা হলো এখন পাচারের পরিমাণ বাড়বে। এখন ধরুন আপনি যদি খুব বড় পাচারকারী হন এবং আপনার যদি পরিচিত কোনো বড় ব্যবসায়ী থাকে যিনি এক্সপোর্ট ইম্পোর্ট জাতীয় ব্যবসা করেন, তাকে দিয়ে আপনি ব্যাংকিং চ্যানেলে পাচার করতে পারবেন, আপনি তাকে দিয়ে পারবেন। আমি ধারণা করি বাংলাদেশে প্রচুর বড় বড় ব্যবসায়ীর ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এ যেসব টাকা পাচার হয় ব্যাংকিং চ্যানেলে, তার একটা বড় অংশ আসলে, বা একটা অংশ অ্যাটলিস্ট, দেশের বড় বড় করাপ্ট লোকজনের, এই যে শত শত কোটি টাকা, এগুলো ওভাবে পাচার হয়, এবং যদি যোগাযোগ থাকে সেটা দিয়ে করে ফেললেন। আর এমনি ধরুন 10, 20, 25, 30 কোটি টাকা আওয়ামী লীগের টাউট বাটপার, পাড়ার টাউট বাটপাররা কামায়, তারা দুবাইতে ফ্ল্যাট ট্যাট কিনবে, ওর টাকা তো হুন্ডিতে যাবে। সুতরাং যেটা হবে, এই যে ঘটনা ঘটলো, যে এই পারসেপশন তৈরি হলো আওয়ামী লীগের পতন আর খুব বেশি দিন বাকি নাই, এটা আমাদের চাইতে ওরা অনেক ভালো বোঝে। আওয়ামী লীগ পালিয়েছিল না, তাদেরকে মাঠে থাকিয়ে থেকে যুদ্ধ করতে বলা হয়েছিল, পালিয়েছিল, সেটা নিয়ে ভীষণ খবুসমা, এটা খুব স্বাভাবিক। আমি আছেন কয়েক জেনারেশন খেতে পারবে, এখন আর কেন, এখন পালানোটাই হলো তাদের জন্য সমীচীন ব্যাপার। সো হুন্ডির রেট বাড়তে থাকবে, ডলারের হুন্ডিতে প্রচুর বাড়তে থাকবে। একই সাথে রিজার্ভ থেকেও হবে, কারণ এই অনেক অলিগার টাকা পাচার করবে, অনেক ঘুষখোর আমলা, ঘুষখোর পুলিশ অফিসার, তারা বড় বড় দানের যারা বড় বড় জায়গায় আছে, তারাও ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে টাকা পাচার করবে, ব্যবসায়ীরা পাচার করবেন। এই করতে করতে এই আনস্টেবল অবস্থা তৈরি হয়ে যাবে, এবং এই বিদ্যমান পরিস্থিতিতেই সরকারের জন্য আরেকটা খারাপ খবর এসছে। ডেইলি স্টার হেডলাইন, কোটা আন্দোলনের সহিংসতায় বাংলাদেশের রেটিং কমিয়েছে S&P। আমরা মানে অনেক আগে যখন অর্থনীতি নিয়ে অনেক বেশি ভিডিও করতাম, তখন
এই ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো নিয়ে আলাপ হয়েছে, আমরা এটুকু জানি। আবার একটু বলে রাখি যে অনেক প্রতিষ্ঠান আছে এরকম, কিন্তু 3টা প্রতিষ্ঠানকে বিশ্বে খুবই প্রেস্টিজিয়াস ধরা হয়, এগুলোকে প্রায় ইকুয়াল স্ট্যান্ডার্ডে ধরা হয়। একটা S&P, মুডিজ আছে এবং ফিচ আছে। S&P হলো স্ট্যান্ডার্ডস অ্যান্ড পুয়ার্স, তারা বাংলাদেশের রেটিং BB- থেকে কমিয়ে B+ করেছে, এবং এখানে তারা এই সংকট মানে ডলার রিজার্ভ নিয়েই কথা বলছে, কিন্তু কোটার যে মুভমেন্ট সেটা নিয়েও খুব ক্লিয়ারলি তারা মন্তব্য করেছে। আমি এই জায়গাটা একটু পড়ি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে S&P বলেছে, শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত, এতে 200 জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির মতে বাংলাদেশ অত্যন্ত সংঘাতময় রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। আমি পরের অংশটুকু পড়ে শেষ করি। গত জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পরে ক্ষমতাসীন আওয়ামী লীগ 4র্থবারের মতো ক্ষমতায় আসে। প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচন বর্জন করে। প্রভাবশালী এই দুই দলের মধ্যে মতাদর্শগত পার্থক্য অনেক। বাংলাদেশের সরাসরি বিদেশি বিনিয়োগ কমছে, অবকাঠামোগত সংকট ও আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এটি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। তার মানে S&P এই যে আন্দোলন হলো সেটার ভিত্তিতেই বলছে এটা প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে। আমি আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে বলেছি অনেক সংকট আছে বাংলাদেশের মতো দেশে এই মুহূর্তে। জ্বালানির সংকট আছে, আমাদের অত্যন্ত আনস্টেবল একটা লোকাল কারেন্সি আছে ডলারের বিপরীতে। এই দেশে বিদেশিরা বিনিয়োগ করে টাকা ডলার নিয়ে যেতে পারে না, নানান সংকটের কারণে এমনিতেই বিনিয়োগ, বিদেশি সরাসরি বিনিয়োগ কমে যাচ্ছিল। কোনো দেশ আর লোন দিতে চাইবে না, যে দেশ দেউলিয়া হওয়ার পথে তাকে কোনো দেশও লোন দেবে কেন, লাইন অফ ক্রেডিট দেবে কেন? আর যখন আপনার ক্রেডিট রেটিং কমতে থাকে তখন আপনার লোনগুলো পাওয়া আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, আপনার এক্সিস্টিং লোনগুলো পরিশোধ করার চাপ বাড়ে। সো এর মধ্যে মরার উপর খাড়ার ঘা আমরা বলি যে এই রেটিংটা সরকারকে নতুন কোনো জায়গা থেকে লোন পাওয়া বা প্রাইভেট যেসব লোকজন আছে তারা একসময় বাইরে থেকে শর্ট টার্ম লোন নিতে, সেই লোন পাওয়া সব কিছুতে ঝামেলা তৈরি করবে। এই সব কিছুর সাথে আমরা যদি যোগ করি রেমিটেন্স বয়কট, রেমিটেন্স শাটডাউন শব্দটা আমাদের শিক্ষার্থীরা তাদের মুভমেন্টের সময় ব্যবহার করেছিল। রেমিটেন্স শাটডাউনের যে আহ্বান, সেটা আমি প্রচুর পত্রিকায়, প্রচুর টিভিতে রিপোর্ট দেখছি যে সেখানে এটা ঘটছে, এটা খুব সিগনিফিক্যান্ট ভাবে ঘটছে, সেটা দেখা যাচ্ছে। এবং অনেকে আশঙ্কা প্রকাশ করছেন এটা খুব স্বল্প মেয়াদী কোনো আবেগের ব্যাপার না, এটা দীর্ঘমেয়াদী কোনো বিষয় হতে পারে। এবং যদি দীর্ঘমেয়াদী বিষয় হয় আমরা কেনা বুঝি এটা দেশের, মানে এটা ইনফ্যাক্ট আর খুব বেশি সময় না, আমি আগামী বছরের সামার পর্যন্ত বলছিলাম সরকারের ইকোনমিক ডিজাস্টার খুব খারাপ পর্যায়ে যাওয়ার জন্য, সেটা আরো দ্রুত এগিয়ে আসবে এবং সেই পরিস্থিতি সম্ভবত আমরা দেখব। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।